সো আজ আমরা দেখতে চলেছি 2008 সালে মুক্তি পাওয়া একটা সার্ভাইভাল অ্যাডভেঞ্চার সিনেমা যার নাম সিটি অফ ইম্বার। তো চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতন দেখতে আরও একটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে আসে, যার কারণে পৃথিবীর পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। সমস্ত বিজ্ঞানীরা তখন বুঝতে পারে পৃথিবী এখন মানুষের বসবাসের উপযোগী নয়। তাই কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির অনেকটা নিচে একটা ভিন্ন ধরনের শহর তৈরি করে। তারা সেই শহরটির নাম দেয় এম্বার সিটি। তারা সেখানে এমন একটা ব্যবস্থা করে যাতে 200 বছরের আগে কেউ পৃথিবীতে ফিরে যেতে না পারে, কারণ তারা অনেক রিসার্চ করে জানতে পেরেছে প্রায় 200 বছর পর পৃথিবী আবার তার আগের রূপে ফিরে আসবে। তাই সেই বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে এবং সেখানে 200 বছরের একটি টাইম সেট করে দেয়, অর্থাৎ 200 বছরের আগে কেউ চাইলেও বক্সটা খুলতে পারবে না। তারা সেই বক্সটির ভেতর কিভাবে এম্বার সিটি থেকে বাইরে বেরোনো যাবে সেই সমস্ত তথ্যগুলি রেখে দেয়, যাতে এম্বার সিটির মানুষরা 200 বছর পর এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে এখান থেকে বাইরে বের হতে পারে। বিজ্ঞানীরা বক্সটিকে সর্বপ্রথম ওই শহরের মেয়রের হাতে তুলে দেয়। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি নতুন নতুন মেয়রের হাতে পাস হতে থাকে, কিন্তু এক সময় 7 নম্বর মেয়র নতুন মেয়রের হাতে বক্সটা তুলে দেওয়ার আগেই সে মারা যায়। এর ফলে ধীরে ধীরে সকলেই এই বক্সটির কথা ভুলে যায়। আর ঠিক সময় মতন 200 বছর পর সেই বক্সটি খুলে যায়, কিন্তু সেই বক্সটির ভেতর কি রয়েছে সেটা দেখার মতন এখন আর কেউ ছিল না। বক্সটি খুলে যাওয়ার আরো অনেক বছর কেটে যায়। এরপর আমরা সেই এম্বার সিটি দেখতে পাই। এই শহরটিতে বেশ কিছু নিয়ম কানুন আছে। শহরটিকে পরিচালনা করার পেছনে শহরের প্রতিটা মানুষেরই ভূমিকা আছে, অর্থাৎ এই শহরের প্রতিটা মানুষ কোনো না কোনো কাজ করে। তবে এই শহরের কোন মানুষ কি কাজ করবে সেইটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই এম্বার সিটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাই প্রতিটি কাজ ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয় এবং এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, বরং শহরটির বিভিন্ন জায়গায় বড় বড় জেনারেটরের সাহায্যে এই শহরটাকে আলোকিত করা হয়। এখন যেহেতু এই শহরটাকে 200 বছরের জন্য বানানো হয়েছিল এবং যেহেতু শহরটির বয়স 200 বছরের বেশি হয়ে গিয়েছিল, তাই এখানকার সবকিছু দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। এখানকার জেনারেটরগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে, যার কারণে শহরটিতে লোডশেডিং এর সমস্যা লেগেই থাকে। এই শহরে আমরা একজন ডুন নামের ছেলেকে দেখতে পাই। ডুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যেন সে এই শহরের লোডশেডিং এর সমস্যা একেবারে দূর করে দিতে পারে। আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল, এই জন্য সে তার বাবার মতোই হতে চাইতো। অন্যদিকে আমরা একজন লিনা নামের মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, অর্থাৎ শহরের সমস্ত খবরাখবর মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেহেতু এই শহরে লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করা হয়, তাই আজকেই ছিল তাদের সেই কাঙ্ক্ষিত দিন, যেদিন লটারির মাধ্যমে সকলের কাজ নির্ধারণ করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ মেলে আর ডুনের ভাগ্যে মেসেঞ্জারের কাজ, যার ফলে তাদের দুজনেরই খুব মন খারাপ হয়। এখন মেসেঞ্জার হওয়ার থেকে ভালো ডুন লিনার সঙ্গে তার কার্ডটা এক্সচেঞ্জ করে নেয়, কারণ সে পাইপ ওয়ার্কার হলেও জেনারেটরের কাছে থাকতে পারবে। অন্যদিকে লিনাও এতে অনেক খুশি হয়, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন এখন পূরণ হয়ে গিয়েছে। এরপর লিনা দৌড়ে তার বাড়িতে চলে আসে এবং তার দাদিকে এই খুশির খবরটা জানায়। তার দাদির অনেক বয়স হয়েছে, এই কারণে তার স্মৃতিশক্তি অনেক কমে গিয়েছে। সে লিনাকে বলে, তোমার বাবার কথা তোমার সব সময় মনে রাখা উচিত। আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে সে লিনাকে বলেছিল বাইরে একটা আলাদা দুনিয়া আছে আর একদিন তোমাকে সেই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা তাকে সেই বক্সটির ব্যাপারেও বলেছিল, যেটার ভেতর বাইরে যাওয়ার সমস্ত ইনফরমেশন রয়েছে, কিন্তু লিনার কাছে এই সমস্ত কথা মিথ্যা মনে হয়। যাই হোক, এর পরের দিন লিনা যখন একটা মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়, তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পায়। সেই পাগলটি সবাইকে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গাটিতে যেখানে সকলের যাওয়া নিষেধ ছিল, সেখানে সে একটি বড় ক্রিয়েচার দেখেছে, কিন্তু তার কথাই কেউ বিশ্বাস করে না আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লিনা এসে দেখে সেখানে একটি ক্রিয়েচারের শিং পড়ে আছে, যেই ব্যাপারে ওই পাগল লোকটি বলছিল, অর্থাৎ লিনার কাছে ওই ক্রিয়েচারের কথাটা এখন সত্যি মনে হয়। অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই, যে তার কাজে আসে। সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল, যে কিনা অনেক কড়া অফিসার ছিল। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে, কারণ শহরের পাইপলাইনগুলোতেও প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলোর কোনো কিছুই তাদের কাছে নেই। শহরের পাইপলাইন এবং জেনারেটরগুলো ঠিক করতে গিয়ে এখন পর্যন্ত অনেক মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু এতে তাদের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু তাদের শহরের
এরকম ভয়াবহ পরিস্থিতির কথা কেউ জানে না। মার্টিন ডুনকে আরো বলে, আমাদের এই সিটি প্রায় ধ্বংসের দিকে, এখানে আমরা চাইলেও এখন কিছুই করতে পারবো না। আমরা শহরটিকে উন্নয়নের জন্য চেষ্টা তো করেছি, কিন্তু উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ উপাদানগুলো আমাদের কাছে নেই, তাই এখন শুধু আমরা অপেক্ষা করতে পারি। অর্থাৎ আমরা সেই দিনটির অপেক্ষা করব যেই দিন এই পুরো শহর ধ্বংস হয়ে যাবে। যেহেতু শহরটি ধ্বংস হয়ে যাবে, এই জন্য এখানকার সমস্ত কর্মচারী হাল ছেড়ে দিয়েছে। এখন তারা শহরটিকে নিয়ে চিন্তা করে না। কিন্তু ডুন এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে এই শহরের মানুষদের কথা ভেবে সেই ড্যামেজ হওয়া পাইপলাইনগুলো ঠিক করার কথা ভাবে। তাই সে বুদ্ধি করে মার্টিনের পকেট থেকে এই শহরের সমস্ত পাইপলাইনের নকশাগুলো চুরি করে নেয়। এরপর সে ওই ম্যাপটির সাহায্যে সামনে এগোতে থাকে। এই পুরো এম্বার সিটিতে অনেক বড় বড় এবং লম্বা লম্বা পাইপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শহরের কেউ জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়। ডুন চলতে চলতে একটি রুমের দরজার সামনে এসে পৌঁছায়, যেখানে 351 নম্বর রুম লেখা ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ম্যাপের মধ্যে এই রুমটির কথা কোথাও উল্লেখ করা হয়নি। ডুন কৌতূহলবশত দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে ডুন বড় একটা টানেল দেখতে পায়, আর ওই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। সেখানে অনেক অন্ধকার থাকার কারণে ডুন অন্য রাস্তায় চলে যায়। ডুন ওই পাইপলাইন দিয়ে হাঁটার সময় উপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায়। ডুন দড়িটির সাহায্যে উপরে ওঠে, আর সে বুঝতে পারে এইটা হলো তাদের শহরের স্টোর রুম। কিন্তু স্টোর রুমগুলোতে খাবার প্রায় শেষের দিকে। এটা দেখে সে খুব দুঃখ পায়, কারণ এই খাবারগুলো শেষ হয়ে গেলে তারা কি খাবে। তখনই সেখানে গার্ড চলে আসে, যে তাকে ধরে ফেলে এবং গার্ড তাকে সেখান থেকে বের করে দেয়। আর তখনই তাদের শহরে লোডশেডিং হয়। যদিও জেনারেটরকে ঠিক করে ফেলা হয়, কিন্তু এখন সবাই বুঝতে পারে জেনারেটরগুলো এখন খুবই দুর্বল হয়ে গিয়েছে। খুব শীঘ্রই এই শহর অন্ধকারে ঢেকে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সঙ্গে দেখা করতে যায়। তখন তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। তখনই লিনা কিছুটা বুঝতে পারে তার দাদি বলার চেষ্টা করছে তাদের বাড়িতে একটা বক্স রয়েছে, যেটা তার কাজে আসবে। আসলে লিনার বংশের একজন এই শহরের 7 নম্বর মেয়র ছিল, যার হঠাৎ মৃত্যুতে সে ওই বক্সটা পরবর্তী মেয়রের কাছে পাস করতে পারেনি। লিনা তার বাড়ির স্টোর রুমে সেই বক্সটা খুঁজতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে লিনা সেই বক্সটা পেয়ে যায়। এখন লিনা এটা বুঝতে পারে না সে এই বক্সটি দিয়ে কি করবে। এখন লিনার দাদির বয়স যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছিল, এই জন্য সেও ভালোভাবে কিছুই মনে করতে পারছিল না। এরপর লিনার কাছে একটা মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর এই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। এখন লিনা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে চলে যায়। লিনা সেখানে পুরনো সব মেয়রদের ছবি দেখতে পায়। সেই মেয়রগুলো কোনো এক সময়ে এই শহরের মেয়র ছিল। এখানে লিনা তাদের বংশের মেয়রকেও দেখতে পায়, যার হাতে সেই বক্সটি ছিল, যেই বক্সটি কিনা কিছুক্ষণ আগে লিনা খুঁজে পেয়েছে। এখন লিনা মেসেজটা দেওয়ার জন্য বর্তমান সেই মেয়রের কাছে আসে। লিনাকে দেখে মেয়র কিছু একটা ডয়ারের ভেতর লুকানোর চেষ্টা করছে। যাই হোক, মেয়রকে মেসেজ দেওয়ার পর লিনা সেখান থেকে চলে আসে এবং ডুনের সঙ্গে দেখা করে, এবং সেই ক্রিয়েচারের সিংটা সে ডুনকে দেখায়। এখানে আমরা জানতে পারি লিনা এবং ডুনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, তাই তারা একে অপরের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে। ডুন ক্রিয়েচারের অংশটা দেখে বলে, এটা তো গুবরে পোকার শরীরের অংশ, কিন্তু গুবরে পোকা এত বড় কিভাবে হলো। ডুন এই ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞেস করে। তার বাবার কাছে এর কোনো জবাব ছিল না। তার বাবা তাকে এই সমস্ত জিনিসের চক্করে পড়তে নিষেধ করে। অন্যদিকে শহরের সবাই টেনশনে ছিল, কারণ শহরের খাবার এবং ঔষধের সাপ্লাই অনেক কমে গিয়েছে। আর এদিকে লিনা সেই বক্সটির রহস্য বোঝার চেষ্টা করে। লিনা সেই বক্সটির কথা ডুনকে বলে। এরপর তারা সেই বক্সটির ভেতর একটা চিহ্ন দেখতে পায়, আর সেই বক্সটির ভেতরে কিছু টুকরো টুকরো কাগজ পড়েছিল। কাগজটিতে কিছু একটা লেখা ছিল, এবং সেখানে একটা চিহ্ন দেওয়া কাচের টুকরো পড়েছিল। আর তারা ওই কাগজের টুকরোগুলো জোড়া লাগিয়ে বুঝতে পারে এখানে এম্বার সিটি থেকে বাইরে বেরোনোর সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। অর্থাৎ এটা হলো এম্বার সিটি থেকে বাইরে বেরোনোর নকশা, যেটা একটা টানেলের মাধ্যমে শুরু হয়, এবং সেখানে 351 নাম্বার রুমটির ব্যাপারেও বলা ছিল। তাই লিনা এবং ডুন সেই রুমটির কাছে পৌঁছায়। তখনই তারা সেখানে একজন ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে দেখে। এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পায়, যেগুলো কিনা অনেক দামি খাবার ছিল, আর এই খাবারগুলো অনেকদিন আগেই তাদের শহর থেকে ফুরিয়ে গিয়েছে। তাই তাদের মনে প্রশ্ন জাগে, এই খাবারগুলো তো অনেকদিন আগেই ফুরিয়ে গিয়েছিল, তাহলে এই খাবারগুলো আবার এখানে কোথা থেকে এলো। তখনই সেখানে সেই ক্রিয়েচার চলে আসে। তাই তারা দুজনেই পালিয়ে সেই স্টোর রুমটিতে চলে যায়। তখনই লিনা দেখে ডুন যেই হেলমেটটি পরেছিল সেটা তার বাবার, কারণ সেখানে তার বাবার নাম লেখা ছিল। তাই লিনা তার আন্টির কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার আন্টি তাকে তার বাবার ব্যাপারে একটা সিক্রেট বলে দেয়, যেটা সে এতদিন লিনাকে বলেনি।
তখন তার আন্টি তাকে বলে তোমার বাবার অনেক শখ ছিল এই শহর থেকে বের হওয়ার, আর তিনি বিশ্বাস করতেন এই শহরের বাইরেও আলাদা একটা জগৎ রয়েছে, তাই তোমার বাবা সবসময় ওই জায়গাটার খোঁজ করত। আর সেই জায়গাটা খুঁজতে গিয়েই তোমার বাবা পানিতে ডুবে মারা যায়। এবং সে ওই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু তখন সে লুপারকে দেখতে পায়। আর লুপার হলো সেই ব্যক্তি যে কিনা এই পুরো শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লুপারকে দেখে লিনা বুঝতে পারে টানেলের ভেতরে ল্যাংড়ানো সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে লুবার। এখন লিনার মনে অনেক সন্দেহ জাগে, তাই সে ডুনকে নিয়ে আবার সেই স্থানটিতে পৌঁছায়। আর এবার তারা টানেলের অনেক ভেতরে গিয়ে দেখতে পায় এই শহরের মেয়র লুবারের সাহায্যে অনেক খাবার স্টোর করে রেখেছে। এখানে শুধু তারা নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষদেরকে বোকা বানিয়েছে। তখনই তারা সেখানে মানুষের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা দুজন মিলে তখন লিনার বাড়িতে আসে, যেখানে তারা লিনার বাবার একটি পুরনো রেডিও খুঁজে পায়, যেখানে ডুন তার বাবার আওয়াজ শুনতে পায় এবং সে বুঝতে পারে লিনার বাবার সাথে ডুনের বাবাও এখান থেকে বের হওয়ার মিশনে ছিল। ডুন তার বাবার কাছে যায় এবং বলে আমি জানি লিনার বাবার সঙ্গে আপনিও তার মিশনে ছিলেন, আপনিও এখান থেকে বের হতে চেয়েছিলেন, আমাদের সেই অনুসন্ধান আবারও করা উচিত। কিন্তু তার বাবা চায় না সে আবারও এই মিশনে নামুক, কারণ এই মিশনের কারণেই লিনার বাবা পানিতে ডুবে মারা গেছে। অন্যদিকে লিনা মেয়রের সমস্ত কুকীর্তির কথা সবাইকে বলতে চাচ্ছিল, কিন্তু মেয়রের লোকগুলো মেয়রের সঙ্গে মিলে রয়েছে, তাই তারা লিনাকে মেয়রের কাছে নিয়ে যায়। লিনা দেখে মেয়রের গলায় একটা ব্যাচ রয়েছে, যেখানে তার কাছে থাকা সেই কাচের টুকরোটির মতন একটা চিহ্ন রয়েছে। তখনই সেখানে লোডশেডিং হয়, আর এই সুযোগে লিনা মেয়রের গলায় থাকা সেই ব্যাচটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যখন তারা মেয়রের ব্যাচের সঙ্গে ওই কাচের টুকরোটি মিলিয়ে ফেলে, তখন সেখানে কমপ্লিট একটা চিহ্ন তৈরি হয়, যেটা জেনারেটর রুমের দরজায়ও ছিল। তাদের মনে হয় এইটা হয়তো সেই জেনারেটর রুমের চাবি। অন্যদিকে মেয়র শহরে লিনা এবং ডুনকে ক্রিমিনাল ঘোষিত করে এবং বলে কেউ যদি তাদের দুজনকে ধরে আনতে পারে তাকে পুরস্কৃত করা হবে। অন্যদিকে লিনা শহরে এসে তার বোনকে নিয়ে আবারও তারা তিনজন সেই জেনারেটর রুমের সামনে চলে আসে, কিন্তু দুজন অনেক চেষ্টা করেও জেনারেটর রুমের দরজা খুলতে পারে না। তখন লিনা ম্যাপটিকে চেক করে বুঝতে পারে জেনারেটরের কিছু চিহ্নের সঙ্গে ম্যাপটির চিহ্নের মিল রয়েছে। তখন তারা ম্যাপটিতে দেওয়া ক্লু অনুযায়ী একটা আলমারিকে সরায়। তখন তারা ভেতরে একটা রাস্তা দেখতে পায়, সেখানে লাইন বাই লাইন অনেক আলমারি রাখা আছে। তখন তারা পরের ক্লু অনুযায়ী সেখানে জাহাজের মতন একটা স্টিয়ারিংকে ঘোরায়, আর সেটা ঘোরানোর সাথে সাথে সেখানে একটা সিগারেট চেম্বার ওপেন হয়ে যায়, যেটার ভেতরে একটি আলমারি চলে যায়। আর তারা যখন চেম্বারটির একদম ভেতরে প্রবেশ করে, তখন তারা দেখতে পায় তাদের সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। আর তারা যেটাকে এতক্ষণ আলমারি ভাবছিল, আসলে সেটা আলমারি ছিল না, বরং এখান থেকে বের হওয়ার জন্য নৌকা ছিল, যেটা এখান থেকে বের হওয়ার জন্য বানানো হয়েছিল। তারা দেখতে পায় সেই নৌকাটি একটা রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে যায়, আর এই রোলারের কারণেই লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। এখন তারা যদি এখান থেকে নৌকার সাহায্যে বের হতে চায়, তাহলে পানির লেভেল বেশি হতে হবে, যেন তারা রোলারের উপর দিয়ে চলে যেতে পারে। তারা এর পরের ইনস্ট্রাকশন গুলো পড়তে থাকে, যেখানে কন্ট্রোল রুমের ব্যাপারে বলা ছিল। এরপর তারা সেই কন্ট্রোল রুমের কাছে যায় এবং সেখানে তারা সেই কি হোল্ডার দেখতে পায়, যেটা কিনা তারা সেই মেয়রের ব্যাজ এবং কাচের টুকরোটা দিয়ে বানিয়েছিল। অর্থাৎ এইটাই হলো সেই কন্ট্রোল রুমের চাবি। তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে, আর তারা দেখে বাহিরে যত মেকানিজম আছে সেই সমস্ত কিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। এরপর তারা এর পরের ইনস্ট্রাকশন গুলো ফলো করে সেখানে একটি সুইচ অন করে দেয়। তখন বাইরে যেই বড় রোলারটি ছিল সেইটা উল্টো ঘুরতে শুরু করে, যার ফলে পানির লেভেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে। কিন্তু রোলার চলতে চলতে হঠাৎ থেমে যায়। সাথে তারা এখন যেই সুইচটি অন করেছিল, তাদের শহরের পাওয়ারের ইলেকট্রিসিটি অনেক বেড়ে যায়, যার ফলে শহরের সমস্ত লাইটগুলো ব্লাস্ট হতে থাকে। সাথেই তাদের পুরো শহরটিতে এখন পানি প্রবেশ করতে শুরু করে। এই দৃশ্য দেখে মেয়র মনে করে আজই হয়তো তাদের শহর ধ্বংস হয়ে যাবে। এই জন্য সে ভয় পেয়ে তার খাবারের রুমে ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই সেখানে অদ্ভুত সেই ক্রিয়েচার চলে আসে এবং সে মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে ডুনের কাছে মার্টিন পৌঁছে গিয়েছে এবং সে ডুনের সঙ্গে মিলে পাইপটাকে ঠিক করছিল। তারা সে মেশিনটিকে কন্ট্রোলে তো আনতে পারে, কিন্তু সেইটা এমন ভাবে কন্ট্রোল হয় যে যতক্ষণ সেটাকে ধরে রাখা যাবে ততক্ষণ পানির স্রোত লেভেলে থাকবে। অনেকক্ষণ চলে যাওয়ার পর মার্টিনের শরীরে এখন কোনো শক্তি ছিল না, তাই ধীরে ধীরে পানির স্রোত আরো বাড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে ডুন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, এমনকি সে মার্টিনকেও তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু মার্টিন তার কথায় রাজি হয় না। এরপর তারা তিনজন একটা নৌকার উপর বসে পড়ে এবং যখনই সেখানে পানির একটা বড় স্রোত আসে, তখন তারা স্রোতের সাহায্যে রোলারটি পার করে অন্য পাশে চলে আসে। তারা নৌকা দিয়ে অদ্ভুত
কিছু জায়গা পার করে। এরপর তারা একটা টানেলের ভেতর দিয়ে একটা বিশাল স্লাইডের উপর চলে আসে। তারা সেই স্লাইডটির মাধ্যমে নিচে নেমে আসে। এরপর তারা দেখতে পায় তারা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে দূর থেকে তারা একটা আলো দেখতে পাচ্ছে। সেখানে যাওয়ার জন্য অনেক লম্বা একটা সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়িগুলো পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু তারা সেখানে সবকিছু অন্ধকার দেখতে পায়। তারা বুঝতে পারে এই জায়গাটি লাইটলেস, আর নতুন জায়গার সন্ধান করে তারা শুধু তাদের সময় নষ্ট করেছে। কিন্তু এর কিছুক্ষণ পর আকাশে সূর্য ওঠে, আর তারা দেখতে পায় সব জায়গায় সবুজ গাছপালা। আসলে 2 বছরের মধ্যেই পৃথিবী তার আগের রূপে ফিরে এসেছিল। এক কথায় বলতে গেলে 2 বছরের মধ্যেই পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। আর তারা তিনজন বুঝতে পারে অবশেষে তারা পৃথিবীতে পৌঁছে গেছে। তারা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। তখন তারা একটা পাখিকে দেখতে পায়। তারা পাখিটির পিছু করে সামনে যেতেই তারা খুবই গভীর একটা গর্ত দেখতে পায়, আর সেই গর্ত দিয়ে তারা পুরো এম্বার সিটিকে দেখতে পাচ্ছিল। এরপর তারা তাদের লেখা একটা চিঠি একটা পাথরের সঙ্গে বেঁধে সেই এম্বার সিটির উদ্দেশ্যে ফেলে দেয়, যাতে করে এম্বার সিটির মানুষেরাও উপরে চলে আসতে পারে। আর সৌভাগ্যক্রমে ডুনের বাবা সেই চিঠিটি রাস্তায় কুড়িয়ে পায়, যার ফলে সে বুঝতে পারে পৃথিবীতে ডুন আর লিনা পৌঁছে গেছে। অর্থাৎ এম্বার সিটির সমস্ত লোক যারা কিনা 200 বছর ধরে মাটির এতটা নিচে বাস করছে, তারাও এখন পৃথিবীতে চলে যেতে পারবে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।